এখনো পশ্চিমবঙ্গের মধ্যে এখনো মানুষ এই 1.5-2 মাসও হয়নি সে আশা করে যে কাজটা করেছে, এখনো তো মানুষের মধ্যে সেই উত্তাপ আছে, সেই উত্তেজনা আছে, সেই এক্সাইটমেন্ট আছে। তো সেই এক্সাইটমেন্টের মধ্যে ওপর অমিত শাহ যে এক ঘটি জল ঢেলে দিলেন, এটা ঠিক ভালো লাগলো না। এখন মানুষের মধ্যে অলরেডি যদি একটা বিরক্তি ভাব আসতে থাকে যে কি পরিবর্তন হলো, আমরা কাকে পাল্টে কাকে চাইলাম। লেজিসলেশন পাস করা যতটা ইম্পর্টেন্ট, মানুষের বিশ্বাসটা অর্জন করা ততটাই ইম্পর্টেন্ট। সুতরাং বিজেপিকে এখনো বলবো যে যারা যারা বিজেপির পাশে দাঁড়িয়েছেন, ভোট দিয়েছেন, তারা অনেক আশা অনেক বিশ্বাস নিয়ে করেছেন। সুতরাং পরপর পরপর আজকে ধরো রাজ্যসভার 3 জন, পশ্চিমবঙ্গের মতো একটা নতুন রাজ্যে তারা যে ট্রাস্ট ব্যাংক, তারা মানুষের মধ্যে যে ভরসার যে একটা মূলধন তৈরি করেছিল, সেই মূলধনটা এত তাড়াতাড়ি সেই মূলধনটা খুইয়ে ফেলাটা উচিত হবে না। এই যে সমস্ত সাইড ডিস্ট্রাকশন গুলো হচ্ছে, 3-4টে চ্যাং ব্যাং খুচরো পয়সা তাকে রাজ্যসভায় নিয়ে নিল, এই 3-4টে সেকেন্ড হ্যান্ড এমপি এমএলএ কে সেই তোমার ওই, হ্যাঁ ওই ওই যেরকম ধর্মতলায় বিক্রি করে না, রিজেক্ট গেঞ্জি রিজেক্ট জামা, ফ্যাক্টরি সেকেন্ডস, সেই সেকেন্ড হ্যান্ড ফ্যাক্টরি বাতিল করা মাল এমপি এমএলএ যেগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের এই জিনিসগুলো করে যেন সেই বিশ্বাসের জায়গাটাতে হাত না পড়ে। যে মমতা ব্যানার্জি যে ভুল এবং বিভ্রান্তি করেছে, তুমি এত কাঠখড় পুড়িয়ে তুমি মমতা ব্যানার্জিকে আজকে প্রায় ঘরছাড়া, পলিটিক্যাল সেন্সে আমরা ঘরছাড়া করছি, কিন্তু মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজিক মিস্টেক গুলো আমরা কপি পেস্ট করে আবার সেই একই ভুল করছি। যে সুস্মিতা দেবকে আমি পশ্চিমবঙ্গের রেপ্রেজেন্টেশন দিচ্ছি, ঠিক জমলো না, ব্যাপারটা ঠিক জমলো না। পার্টিরা, পলিটিক্যাল পার্টিরা কোনো প্রতিবাদ করবে না কেন? প্রত্যেকে বসে আছে কবে আমি ফায়দাটা লুটবো, একদিন আমারও দিন আসবে। তৃণমূল এক চিটিয়া এইসব ভুল ভাল দলবদল করে তোমার লোকাল গভর্নমেন্ট অ্যাসেম্বলিতে অরাজকতা চালিয়েছে, কিচ্ছু ছাড়েনি। আজকে এদের পালা হয়েছে, এরাও বলছে কিচ্ছু ছাড়বো না। আজকে যেভাবে এই রাজ্যসভায় কাজকর্ম হচ্ছে, এনসিপিআই হচ্ছে, লোকে দল পাল্টাবে। ইনারাও চলে যাবে। আমার আমার মনে হয় এটা না করে যারা ভোটাভুটিটা বন্ধ করে দিয়ে যারা আইপিএল করে তাদের ডেকে একটা নিলাম করা উচিত। আমি বর্তমানে শুভেন্দু অধিকারীর যেটা মেন যে জিনিসটা, শুভেন্দুর যেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি একটা জিনিস, সেটা হচ্ছে বারুইপুরের মধ্যে তার গিয়ে দাঁড়ান। আমার তো মনে হয় 10 জনের মধ্যে 11 জন সর্বভারতীয় নেতা মন্ত্রী আজকে ওখানে যেতই না। যেভাবে মমতা ব্যানার্জি নিজে সরজমিনে কোথাও যাওয়া অ্যাভয়েড করেছেন। তুমি যদি জাস্ট ইনসিডেন্ট গুলো দেখো, এই হাতরাস উন্নাও হ্যানা ত্যানা, এখানে এত রকম ভুলভাল হয়েছে, ব্যাঙ্গালোরের স্ট্যাম্পিড, কোনো একটা তুমি এক্সাম্পল দেখাতে পারবে না যে সেইখানকার টপ মোস্ট লিডার চিফ মিনিস্টার গিয়ে স্পটে দাঁড়িয়েছে। আজকে তুমি যদি শুভেন্দু না গিয়ে যদি এটা ওই ওই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকেদের মধ্যে ছেড়ে দিত, তুমি দেখতে এর মধ্যে আরো সেকেন্ডারি 7-8টা গন্ডগোল এর মধ্যে বেঁধে যেত, 7-8টা গন্ডগোল। এবং ইট ইজ এ ভেরি ডেলিকেট সিচুয়েশনটা এতই একটা স্পর্শকাতর জায়গায় পৌঁছেছিল, আমি তো মেইন স্ট্রিম নিউজ মিডিয়াকে এটা নিয়ে কথা বলতেই দেখিনি। মানে কোন দিকে সাইড নেবে তারা বুঝতে পারছে বুঝতেই পারছে না, তারা বুঝতেই পারছে না। হ্যাঁ, তারা তারা মাছ ভাত মাখার আগে দেখে নেয় ঝোলটা কোন দিকে যাচ্ছে, এই ঝোলটা যে কোন দিকে যাচ্ছে তারা বুঝতেই পারছে না। রাজ্যের 3 সাংসদকে কার্যত বিজেপি পদ দেয়াই চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। তাছাড়াও এখন শোনা যাচ্ছে, যেভাবে সূত্র মারফত যা খবর পাচ্ছি, 21শে জুলাই এনসিপি তে যারা রয়েছেন, এনসিপিআই বলে যে দল গঠন হয়েছে, যারা এনডিএ কে সমর্থন করবে, তারাও নাকি বিজেপির সাথে মিশে যাবে। আর এনডিএ কে যদি সমর্থন করেন আর বিজেপির সাথে মিশতে, দুটোর মধ্যে কি পার্থক্য আছে? আমার সঙ্গে রয়েছেন ডক্টর কুণাল সরকার, কথা বলবো স্যারের সাথে। স্যার, যেভাবে উপরতলাটা মিশে যাচ্ছে, মানুষ পরিবর্তন চেয়েছিল, কিন্তু এই মুখগুলোকে মানুষ সরাতে চেয়েছিল, প্রবল ক্ষোভ ছিল। বিজেপিকে অল্টারনেটিভ দল হিসেবে বেছে নিয়েছিল মানুষ, তাদের দিকে ভোট দিয়েছিল বেশি। তৃণমূলের বিক্ষুব্ধ ভোট ছিল, তৃণমূলকে রিজেক্ট করেছে। অ্যাবসলিউটলি কারেক্ট। দেখো রোজিনা, সেখানে যে ভোটটা হয়ে গেছে, তো সেই ভোটে আমার মনে হয় যে যে কোনো ভোটে অনেক অনেক ফ্যাক্টর ইস্যু সবকিছু থাকে, কিন্তু সবচাইতে বড় বড় হেডলাইনে যদি এই যে দুটো দলের মধ্যে কত 35 লাখ 38 লাখ ভোটের একটা তফাৎ হলো, সেই তফাৎটা মেনলি হচ্ছে যে মানুষ আজকে তিতিবিরক্ত হয়ে, তারা হতাশ হয়ে, তারা নিরাশ হয়ে আজকে তৃণমূলের প্রথমত তাদের করাপশন, তারপর ঢিলেমি, তারপর মেগালোমেনিয়া, তিতিবিরক্ত হয়ে তারা বলেছিল যে তোমরা আপদ বিদেয় হও। এখন তারপরে কারা আছে অ্যাজ এ রিপ্লেসমেন্ট অফ তৃণমূল, সেখানে বিজেপি উঠেছে। তো অনেকের মতো আমাদের রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে আমারও এটা দেখতে প্রথমে কিছুটা ভ্যাবাচ্যাকা আশ্চর্য হলো। তারপর এখন যারা আমাদের কাছে মোটামুটি এক্সপ্লেনেশন রাখছেন যে বিজেপির আরো অনেক লং টার্ম এজেন্ডা আছে, তাদের 3-4টে
লোকসভায় লেজিসলেশন পাস করাবার একটা বিল আছে, এই সমস্ত তাদের পাস টাস করাতে হবে, সে 362 না 65 কি একটা সংখ্যা। তো তবে এর মধ্যেও আরো কিছু কিছু কিন্তু খেলার মধ্যেও খেলা আছে। তাহলে খেলার মধ্যে খেলা আমি বলছি তোমাকে একটা, যে প্রথমত আমি এই যে খেলাটা, এই খেলাটার মেন যে কথাটা, এই 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 খেলাটার ইতিহাসটা ভালো নয়। কোনটা ভালো নয়? ঠিক এই জিনিসটা কংগ্রেস বহুবার, যখন কংগ্রেস দেশটাকে দাদুর জমিদারির মতো পেয়ে গেছিল, ধরো সেই 51-52 সালে প্রথম ইলেকশন হয়েছিল, 77-78 অব্দি তো অন্য কোনো গভর্নমেন্ট ছিল না, সারা ভারতবর্ষটা কংগ্রেসের সেই দাদুর উইলে পড়া জমিদারির মতো ছিল। তো এখন তুমি তুমি চেয়ে দেখতে পাচ্ছ যে কংগ্রেস উত্তরপ্রদেশে কোথায়। তারপর ইন্দিরা গান্ধী আজকে এন্টায়ার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, ওই বেল্টটাকে ইন্দিরা গান্ধী মনে করতো যাই করবে তাই হবে। আজকে এন্টায়ার সেই বেল্ট থেকে কংগ্রেস উধাও হয়ে যাচ্ছে। তার মেন কারণটা কি ছিল? হিস্টোরিক্যালি তার মেন কারণ ছিল যে প্রতিবার কংগ্রেস এই দোহাই দিত যে আমরা কেন্দ্রীয় স্তরে অমুক করছি তমুক করছি, একে উঠছি একে বসাচ্ছি, এই করছি, একে দলে নিচ্ছি একে তাড়াচ্ছি, কিন্তু কিন্তু রাজ্য স্তরে ভোটটা কে দিচ্ছে? ভোট তো আমার তোমার মতো সাধারণ বোকা গবেট লোকজন দিচ্ছে। আমরা কোথাকার লোক? আমরা তো আমার স্থানীয় লেভেলের লোক। অর্থাৎ এই সমস্ত আচমকা কাজগুলো করতে 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 কংগ্রেস কি করলো, যে কংগ্রেস লোকাল রিজিনাল লেভেলে কংগ্রেস তার পলিটিক্যাল লয়্যালটিটাকে হারিয়ে বসলো। সুতরাং আমি একজন সাধারণ মানুষ হয়ে বিজেপিকে এইটাই হয়তো বলার আছে, অবশ্যই আজকে অমিত শাহ যা ভাবছেন আমরা কি ভাবতে পারি? আমরা সেটা ভাবতে পারি না। তার চিন্তাধারা অনেক উপরের প্লেনে চলছে, আমরা নিচের প্লেনে আসছি। কিন্তু আমি এইটুকু বলবো যে এখনো পশ্চিমবঙ্গের মধ্যে এখনো মানুষ এই 1.5-2 মাসও হয়নি সে আশা করে যে কাজটা করেছে, এখনো তো মানুষের মধ্যে সেই উত্তাপ আছে, সেই উত্তেজনা আছে, সেই এক্সাইটমেন্ট আছে। তো সেই এক্সাইটমেন্টের মধ্যে ওপর অমিত শাহ যে এক ঘটি জল ঢেলে দিলেন, এটা ঠিক ভালো লাগলো না। এখন তার জাস্টিফিকেশন হতে পারে, কানাঘুষ হয়ে শোনা যাচ্ছে না তার আরো নাকি 40টা লোক লাগবে, সে পশ্চিমবঙ্গ থেকে কিছু ভাঙাবে, মহারাষ্ট্র থেকে ভাঙাবে, ডিএমকে নাকি তার তালে তাল দেবে, এইসব করে হতে পারে, দ্যাট ইজ গুড। কিন্তু সেইটা করতে করতে যদি হয় যে একটা নবগঠিত সরকার পশ্চিমবঙ্গে, যে গভর্নমেন্ট এখনো তার পলিটিক্যাল শৈশবের মধ্যে আছে, যে বাচ্চাটা এখনো হামা দেওয়ার থেকে সবে হাঁটার একটা চেষ্টা করছে, সেই শিশুটার উপরে যে আঘাতগুলো আমরা করব, তাতে অলরেডি এই স্টেজে পশ্চিমবঙ্গের মানুষের মনে তার রাজনৈতিক ক্যারেক্টারের উপরে তো অনেক আঘাত। সে একবার সে বিরক্ত হয়ে আছে। তো এর মধ্যেই যদি আমরা পাড়ায় পাড়ায় দেখতে পাই, এই আমি তুমি যেখানে বসে আজকে কথা বলছি, সেখানে আমি শুনছি যে আমাদের একজন বিধায়িকা আছেন এখানে, সেই বিধায়িকা যাকে হারিয়ে বিধায়িকা হয়েছেন, আজকে তারই সাঙ্গপাঙ্গ, তার সৈন্য সামন্ত, তার পান্ডাদের নিয়েই তিনি এখন চলছে। এগুলো কিন্তু হয়তো খুব একেবারে শর্ট টার্ম ভাবে তাদের কার্যসিদ্ধি হতে পারে, কিন্তু মানুষের মধ্যে অলরেডি যদি একটা বিরক্তি ভাব আসতে থাকে যে কি পরিবর্তন হলো, আমরা কাকে পাল্টে কাকে চাইলাম। লেজিসলেশন পাস করা যতটা ইম্পর্টেন্ট, মানুষের বিশ্বাসটা অর্জন করা ততটাই ইম্পর্টেন্ট। সুতরাং বিজেপিকে এখনো বলবো যে যারা যারা বিজেপির পাশে দাঁড়িয়েছেন, ভোট দিয়েছেন, তারা অনেক আশা অনেক বিশ্বাস নিয়ে করেছেন। সুতরাং পরপর পরপর আজকে ধরো রাজ্যসভার 3 জন, তারপর যারা ওই অর্থাৎ বিদগ্ধ মানুষ, কিন্তু তারই বিরুদ্ধে প্রকাশ বড়াই, তার বিরুদ্ধেই জানা যাচ্ছে গরু কয়লা বালির খোদ কে বলছে? প্রতিমন্ত্রী, কেন্দ্রের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেটা সুকান্তবাবু বলেছেন, অনেকেই বলেছেন। তো ওয়ান্স এগেন আজকে বহু বহু মানুষের মতো আমরা আরেকটা জিনিস আমি বলতে চাই, সুস্মিতা দেব তিনি কি বলছেন, আমি তো আসামের যদি হন তাহলে আসাম থেকে রাজ্যসভায় যান, বাংলা থেকে কেন? এটাই হচ্ছে এটা। আবার এইখানে তুমি চিন্তা করে দেখো, যে যে ভুলের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি যে তিনি একেবারে হালকা পাতলা ইররেলেভেন্ট অপ্রাসঙ্গিক। সুস্মিতা দেব মোটামুটি তিনি বোধহয় একটা ব্রিফলেস লয়ারের মতো ছিলেন, একটু ইংরেজিটা বলতে পারতেন, দিল্লির একটু এডুকেটেড সোশ্যাল সার্কেলসে ঘুরে বেড়াতেন, আর তার বাবার দৌলতে ওনার যা যা পলিটিক্যাল যে যে যেটুকু রেডিও অ্যাক্টিভিটি ছিল তার বাবার দৌলতে ছিল। ঠিক আছে, অসামের লোক। প্রথমত তোমার মমতা ব্যানার্জি কি বিবেচনায় তাকে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যে নিয়ে এলো? যে বিবেচনায় মমতা ব্যানার্জি তো ওই রকম 2-4টে আরো অপ্রাসঙ্গিক লোক, কেউ যে গুরুস্বামী, এগুলোকে নিয়ে এসছে, ইউসুফ পাঠান, কোনো কোনো মানে নেই। তার মানে কি? তুমি এইটা তো আরো হাস্যকর
যে মমতা ব্যানার্জি যে ভুল এবং বিভ্রান্তি করেছে, তুমি এত কাঠখড় পুড়িয়ে তুমি মমতা ব্যানার্জিকে আজকে প্রায় ঘরছাড়া, পলিটিক্যাল সেন্সে আমরা ঘরছাড়া করছি, কিন্তু মমতা ব্যানার্জির স্ট্র্যাটেজিক মিস্টেক গুলো আমরা কপি পেস্ট করে আবার সেই একই ভুল করছি, যে সুস্মিতা দেবকে আমি পশ্চিমবঙ্গের রেপ্রেজেন্টেশন দিচ্ছি। ঠিক জমলো না, ব্যাপারটা ঠিক জমলো না। কিন্তু স্যার আমরা কেন এত সমালোচনা করি? দেশের স্বার্থে, রথের স্বার্থে, দেশ বাঁচানোর জন্য আমরা এইগুলোকে অ্যাকসেপ্ট কেন করতে পারছি না? বাংলার মানুষ কেন এত কথা বলছে এটা নিয়ে? দেখো, বাংলার মানুষ এই কথাটাই, প্রতিটা রাজ্যের মানুষ, তোমার এই হতাশা খানিকটা রাজস্থান কিংবা মহারাষ্ট্রের মধ্যে আছে। আমাদের থেকেও খানিকটা বড় রাষ্ট্র হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রর মানুষের চোখের সামনে সে লোকে সেই প্লাস্টার নিয়ে খেলার মতো পলিটিক্যাল দল, আজকে এ আছে এ নেই, আজকে এ বিক্ষুব্ধ এ সন্তুষ্ট, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে। মহারাষ্ট্রের মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ আছে। সুতরাং কিছুটা আমরা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারি যে আমাদের বিজেপি সরকারের পক্ষে বা বিজেপির পিছনে যারা আরএসএস আছেন তাদের পক্ষে, যে ওই ৩৬২ নম্বরটা না কত সিট পেয়ে ওই তিনটে কি চারটে বিল পাস করা ইম্পর্টেন্ট, কিন্তু ধরে নাও, আশা করো, তুমি জাস্ট কনসিডার দ্য অপশন যে কোনো কারণে যদি ওই বিল পাস না হয়, কোনো কারণে যদি ডিএমকে বেঁকে বসে। ডিএমকে তো ডিলিমিটেশনের বিরুদ্ধে ছিল, তা এখন এই বিজয়ের ব্যাপার স্যাপারের পরে ডিএমকে এখন অন্যদিকে যাচ্ছে। প্রথমত প্রথমত যদি ডিএমকে বেঁকে বসে, কোনো কারণে যদি ডিলিমিটেশন এটসেট্রা আবার ফেল করে, তাহলে বিলটাও ফেল করলো, এবং পশ্চিমবঙ্গের মতো একটা নতুন রাজ্যে তারা যে ট্রাস্ট ব্যাংক, তারা মানুষের মধ্যে যে ভরসার যে একটা মূলধন তৈরি করেছিল, সেই মূলধনটা এত তাড়াতাড়ি সেই মূলধনটা খুইয়ে ফেলাটা উচিত হবে না। নতুন করে দেওয়া হয়নি, এই যুক্তিও কিন্তু খারাপ হচ্ছে। এই যুক্তিটা খাটে না, এই যুক্তিটা একেবারেই খাটে না, কারণ আরো তোমার একটু গভীরে আলোচনায় যেতে হবে, যে এই সমস্ত সর্বনাশের মূল হচ্ছে একটা জিনিস। আমাদের সর্বনাশের মূল হচ্ছে যে আমরা মানুষকে ভাঁওতা দেবার জন্য আমাদের দেশে কিছু সাংবিধানিক পকেটমারি করেছি, এবং এই সাংবিধানিক পকেটমারির মধ্যে হচ্ছে আমাদের দলবদল আইন। আমাদের ভারতবর্ষের যে সংবিধানে দলবদল অ্যান্টি ডিফেকশন যে লটা আছে, সেটাকে যদি সহজ বাংলায় তর্জমা করো, তার সহজ বাংলায় তর্জমা হলো যে চুরি করাটা পাপ, ডাকাতি করাটা পাপ নয়। তার মানে কি, আমি যদি একা নিজে মনে করি যে আমি দলবদল করব, তাহলে তার এগেনস্টে লোকে আমাকে ১৮ রকম নিয়ম দেখিয়ে বসিয়ে দেবে। কিন্তু আমি যদি এক পাল লোকের সঙ্গে নানান রকম ভাবে দলবদল করি, এবং কেন লোকে দলবদল করে? লোকে তো শুধু একটা লেডিকেনি সিঙ্গাড়া খাবো বলে দলবদল করে না, আরো অনেক ভালো খাওয়া দাওয়া হয়, অনেক ভালো ভালো টাকার অঙ্ক শোনা যায়। সাথে থাকা যায়। ক্ষমতার সাথে, শুধু ক্ষমতার সাথে না তো, এটা পার্কিং ফি দেওয়ার মতো। তুমি একটা পার্কিং স্লট থেকে আরেকটা পার্কিং স্লটে যাচ্ছ, সেখানে বিরাট বিরাট অঙ্কের, এবং এটাই যদি আজকে দলবদলের চরিত্র হয়ে দাঁড়ায়, তারপর তুমি চিন্তা করো যে সব থেকে মানুষের সঙ্গে কোথায় কোথায় ভাঁওতা দেওয়া হয়েছে। যে আমরা ৫টা লোক দলবদল করেছি, সেটা সেটা লিগাল না ইনলিগাল, সেই খেলার রেফারিটাকে স্পিকার, সেই স্পিকারটাকে, সেই স্পিকার হচ্ছে একটা ৩০০% পলিটিক্যাল লোক। সুতরাং আমার দলবদলটা যদি রুলিং পার্টির ফেভারে যায়, সে জীবনে আমার এই কাগজটা নেড়ে দেখবে না। আমার পার্লামেন্ট, আমার অ্যাসেম্বলি বা না না, এটা নিয়ম কারা করেছে? সংবিধানের নিয়ম কি সত্যনারায়ণ পুজোর মন্ত্রের মধ্যে লেখা ছিল? না না, ওটা উপনিষদের অ্যাডেন্ডাম। আজকে এনসিপিআই দলে চলে গেলেন ওনারা। এখন এনসিপিআই দলে যাওয়ার মধ্যে হয়তো অন্য কিছু ব্যাপার থাকলেও থাকতে পারে, একঝাঁক সংসদ। কিন্তু মেইন কথাটা হলো এই যে আমরা নানান বিষয়ে প্রতিবাদ করি, মানুষকে বলি আপনারা জানুন জানুন জানুন। প্রথমত এই যে একটা দল বদলের পুরো পরিস্থিতি, এটা ভারতবর্ষের সংবিধানের একটা বিকৃতি, একটা করাপশন। এবং দলমত, আজকে আবার তুমি চিন্তা করে দেখো, পলিটিক্যাল পার্টিরা কোনো প্রতিবাদ করবে না কেন? প্রত্যেকে বসে আছে কবে আমি ফায়দাটা লুটবো, একদিন আমারও দিন আসবে। তৃণমূল একচেটিয়া এইসব ভুল ভাল দলবদল করে তোমার লোকাল গভর্নমেন্ট অ্যাসেম্বলিতে অরাজকতা চালিয়েছে, কিচ্ছু ছাড়েনি। আজকে এদের পালা হয়েছে, এরাও বলছে কিচ্ছু ছাড়বো না। একটা ইলেকশন করতে ১০,০০০ কোটি টাকা খরচা হয়, প্রতি মানুষের ভোটের দাম হচ্ছে ১,৫০০ টাকা এক্সপেন্স। তো তাহলে সেটা তো করে লাভ নেই। দেখো, আমরা আমরা সেগুলো না করে
আজকে যেভাবে এই রাজ্যসভায় কাজকর্ম হচ্ছে, এনসিপিআই হচ্ছে, লোকে দল পাল্টাবে। নাকি ইনারাও চলে যাবে? আমার আমার মনে হয় এটা না করে যারা ভোটাভুটিটা বন্ধ করে দিয়ে যারা আইপিএল করে তাদের ডেকে একটা নিলাম করা উচিত। হাজার দুয়েক লোক দাঁড়াক, তারা কে কত অসৎ, কে কত টাকা হজম করতে পারে, কার মার্কেট ভ্যালু কত, কে পাথর বেচতে পারে, কে কে কত গরু বেচতে পারে, কে কটা চাকরি বেচতে পারে, এই সব করে তাদের একটা মূল্যায়ন হোক, যেরকম আইপিএল এ 4-6 নিলাম হয়। সুতরাং এইভাবে যদি চলতে থাকে, কার কিনতে ইচ্ছা হবে সে কিনে নেবে। সুতরাং 5 বছর অন্তর অন্তর ইলেকশন না করে 5 বছর অন্তর নিলাম করলে আমাদের গণতন্ত্রটা আরো অনেক বেশি সৎ হবে। একটা জিনিস দেখতে পাচ্ছি, আমি বলছি রাজ্যে দেখুন শিল্প আসছে, নতুন শিল্প আলোচনা করব তো দূরের কথা, তার মধ্যে দেখা যাচ্ছে বিরোধী দল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস, ঋত তৃণমূল, মমতা তৃণমূল। মানে আমরা সাংবাদিক হিসেবে কাজ করতে করতে দীর্ঘ 7 বছর স্যার কাজ করছি, এই ইকুয়েশন তো দেখতে পাইনি। 2021-এর পরও তো কই দেখতে পেলাম না। মানে তৃণমূল আবার আবার আর একটা তৃণমূল, কি তৃণমূল নাম দেবে মানুষ? মানে আবার বলবো যে আজকে সে মানুষটা তার দুঃসময় বিপদের মধ্যে আছে বলে যে যাকে পারবে তাদের তুলনায় আমরা অনেক ছোটখাটো লোক, কিন্তু ইট প্রুভস ওয়ান থিং না, যে তৃণমূল ধরো তার নেতা নেত্রীদের যে একটা দাম্ভিকতা, মেগালোমেনিয়া, যে সম্পূর্ণ সেই একটা দিকে দাম্ভিকতা আর একটা দিকে করাপশন, এই দুটো জিনিসের ওপর তৃণমূল বেঁচেছিল। আর একটা জিনিসের ওপর তৃণমূল বেঁচেছিল, যেটা তুমি ধরো কলকাতার বাইরে তুমি যদি যাও, দিল্লি, মুম্বাই এটসেট্রাতে যারা একটু দক্ষিণপন্থী অবিজেপি টাইপের লোকেরা, সাংবাদিকরা বা ইন্টেলেকচুয়াল আছে, তাদের তুমি বুঝে উঠতে পারবে না তাদের কাছে কি ছিল, যে একে একে এদের মাথা ফুলে কলা গাছ হয়ে গেছে, এক একটা গ্যাস বেলুন হয়ে গেছে, বাস্তবের সঙ্গে সম্পর্কহীন, দেশটাকে আলুওলার থেকে চাকরি বেচা অব্দি লুটে পুটে খাচ্ছে। কিন্তু তারা নিজেদের একটা একটা সর্ট অফ বামপন্থী লিবারাল ক্যাম্পে, ওই যে ইন্ডি জোট, কংগ্রেসের গা ঘেঁষে বসে থাকি, সেকুলার সেকুলার ভাব, এই জোটের মধ্যে ছিল বলে ভারতীয় ক্ষেত্রে এদের একটা সাতক্ষণ মাপ, যে আমরা একটা সেকুলার লেফট উইং এই টাইপের লোক, আমরা হিন্দু মৌলবাদে আমরা বিশ্বাস করি না, আমরা অবিজেপি, আমরা অমুক, আমরা মুসলিমদের খারাপ খারাপ কথা বলি না, বলার কোনো প্রয়োজনও নেই, এইরকম একটা প্যাকেটের মধ্যে। কিন্তু এইটা তাকে তারা নিজেরা বিভ্রান্ত করেছে। তুমি চিন্তা করে দেখো না, তুমি এই যে আওয়ামী লীগ অগাস্ট 24-এ সব থেকে খারাপ কে হেরেছিল, যাদের জনগণের পিটুনি খেয়ে পালাতে হয়েছে, শেখ হাসিনাকে, ভারতবর্ষে এসে 2-2.5 বছর ধরে গা ঢাকা দিয়ে রয়েছে। আজকে তো আওয়ামী লীগ ভেঙে যায়নি, আজকে 2-2.5 বছর পরে আজকে হাসিনা বলছেন তিনি সেপ্টেম্বরের মধ্যে বাংলাদেশ ফিরবেন, বুক চিতিয়ে বলছেন। আওয়ামী লীগ নিজে বলছে যে আমরা তলায় তলায় নিজের সংগঠন আমরা রেখেছি, তারা ভেঙে যায়নি। যেখানে যেখানে কোটি কোটি লোক তাকে উঠে পিছনে আমেরিকান ডিপ স্টেট আছে, পাকিস্তান আছে, চায়না আছে, তাকে ঝেঁটিয়ে বিদায় করলো, অর্থাৎ কি তাদের একটা পলিটিক্যাল ফান্ডামেন্টাল থাকলে সে ফিরে আসতে পারে। এই যে সিপিএম কি কম হেরেছে? সিপিএম সে বুদ্ধদেব বাবুর সময় কত 235-33-এর, এখন সে ঘিয়ের গন্ধ উঠে গেছে গাছ থেকে, এই 0-0-1-2-1 করে এখন তারা রয়েছে। তা বলে সিপিএম কি ভেঙে গেছে? কেন ভাঙেনি? তাদের মধ্যে কিছুটা পলিটিক্যাল কনস্ট্রাকশন, কিছুটা স্ট্রাকচার, কিছুটা সিস্টেম, আর আমি এটা করি, আমি এটা করতে চাই, কোথাও তো মানুষের মধ্যে এতটুকু সিনসিয়ারিটি বা সততা থাকে। তৃণমূল ওয়াজ কমপ্লিটলি গেসিয়াস, একদিক দিয়ে টোটাল দাম্ভিকতা, যে উনি মনে করছেন ওনার পারমিশন ছাড়া সূর্যোদয় হয় না, তার যে 2 নম্বর হচ্ছে সে মনে করছে চাঁদ আকাশে ওঠার আগে আমার পারমিশন নিয়ে ওঠে, এবং তার সঙ্গে করাপশন। আর যেটা আমরা বাঙালিরা অনেক সময় রিয়েলাইজ করি না এই কথাটাই, যে অল ইন্ডিয়া পলিটিক্সে তারা নিজেদের একটা কিন্তু সর্ট অফ একটা একটা রেসপেক্টের জায়গা রেখে দিয়েছিল। কেন? কারণ অল ইন্ডিয়া পলিটিক্সে ওরা হচ্ছে সেকুলার, ওরা একটু প্রো মুসলিম, ওরা একটু বামপন্থী, এবং কিন্তু তলে তলে যে কি অরাজকতা পশ্চিমবঙ্গে হচ্ছে, দ্যাট দে ডিড নট নো। কিন্তু এই কারণে যেটা তো ভেঙে দিল, মানে বিষয়টা কিভাবে দেখছেন? দেখো পুরো ব্যাপারটা কি হলো, ব্যাপারটা একদিক দিয়ে আমার মনে হয় জিনিসটা হয়তো সিম্পলিফাইড হয়ে গেল। জিনিসটা কি হলো, জিনিসটা হলো যে তৃণমূল একেবারে প্যাকাটির ওপর বাড়ি তৈরি করা ছিল, ইমারতটা খসে গেল, প্যাকাটিগুলো খসে গেল, দে হ্যাভ ক্রাম্বল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো নিরুপায় হয়ে কংগ্রেসে যাবেন, কিন্তু কংগ্রেসে গিয়েও না ওনার সুবিধে হবে না, কংগ্রেসে
আমার যেটুকু কংগ্রেসের দু একজন লোকের সঙ্গে বন্ধুত্বর ক্ষেত্রে কথা হয়, কংগ্রেস হয়তো কিছুটা অসুবিধার মধ্যে তিনি নেবেন। কংগ্রেস কেন নেবে এখন? কংগ্রেস নেবে একটাই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধীর মধ্যে খুব একটা সখ্যতা আছে বলে কেউ মনে করে না। কারণ একে অপরকে বহুবার তারা এ ওর কান মুলে দিয়েছে, এ ওকে সমালোচনা বহুবার হয়েছে। বাট প্রবাবলি কংগ্রেসের একেবারে উপরতলার মহলে, প্রবাবলি সোনিয়া গান্ধীর মধ্যে, যারা আজকে কংগ্রেসকে অবজার্ভ করছেন, কংগ্রেসের দুর্বলতা হলো কংগ্রেস ইজ নট শিওর যে রাহুল গান্ধী কোনোদিন একটা ন্যাশনাল ইলেকটোরাল লিডার হতে পারবে কিনা। রাহুল গান্ধী দুটো একটা ইস্যু নিয়ে দাঁড়িয়ে পড়তে পারে, ভারতবর্ষে এধার ওধার পায়চারি করতে পারে, যেতে পারে, ভালো কথা বলতে পারে, কিন্তু সামথিং ইজ মিসিং। রাহুল গান্ধীর সেই এনার্জি লেভেলটা মিসিং, দ্যাট মেক্স হিম হ্যাড ইলেকটোরাল ফোর্স। এখন সেইভাবে যদি তারা মনে করে যে রাহুল গান্ধী প্লাস মমতা ব্যানার্জি উইল বি আ বিগার ইলেকটোরাল ফোর্স, সেটা হয়তো থিওরিতে হলেও হতে পারে, প্র্যাকটিক্যালি মনে হয় হবে না। 600 কোটি টাকার রাজ্যে শিল্প আসছে, লাক্স কোজি আজকে উদ্বোধন হলো। নতুন আমরা একটা শিল্পের দিশা পেলাম নতুন সরকার আসার পর। কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর ভূমিকা, শুভেন্দু অধিকারী? দেখো, শুভেন্দু অধিকারী একজন মানুষ হিসেবে, একজন ব্যক্তি বিশেষ হিসেবে সে প্রচন্ড পরিশ্রম করছে, চারিদিকে ছুটোছুটি করছে। দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ব্যক্তি বিশেষ হিসেবে তার যে একটা অমানসিক দৌড়ঝাঁপ পরিশ্রম, আমি তার লাক্স কোজি আসছে, এর সঙ্গে আরো দু চারটে আসুক, আমরা আমাদের যে খরা, আমাদের যে ইনভেস্টমেন্ট পভার্টি বা ইনভেস্টমেন্টের যে দৈন্যদশা চলছিল, তার থেকে তো খারাপ হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি খোঁজই রাখতেন না। অমিত মিত্র মিথ্যে কথা বলে বলে এখন তার চোয়াল ব্যথা হয়ে গেছে, তিনি এখন রিটায়ার করে ফেলেছেন। সুতরাং দ্যাট ইজ আ ভেরি টেরিবল সিচুয়েশন। আমি বর্তমানে শুভেন্দু অধিকারীর যেটা মেন যে জিনিসটা, শুভেন্দুর যেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, একটা জিনিস, সেটা হচ্ছে বারুইপুরের মধ্যে তার গিয়ে দাঁড়ানো। আমি, আমার তো মনে হয় 10 জনের মধ্যে 11 জন সর্বভারতীয় নেতা মন্ত্রী আজকে ওখানে যেতই না। যেভাবে মমতা ব্যানার্জি নিজে সরজমিনে কোথাও যাওয়া অ্যাভয়েড করেছেন। হ্যাঁ, আমি লার্জার, আমাদের নরেন্দ্র মোদী এখনো মণিপুরে গিয়ে পৌঁছতে পারেন। নরেন্দ্র মোদী মণিপুরে পৌঁছতে পারেননি। নরেন্দ্র মোদী কখনো গিয়ে ফার্মার্স আন্দোলনের মধ্যে দাঁড়াতে পারেননি। যতক্ষণ না তিনি আরজিকর মুভমেন্টটা হাইজ্যাক করে ফেলেছেন, ততদিন মমতা ব্যানার্জি মাঝখানে দাঁড়াননি, ট্রাভেল স্পটে একদিনের জন্যও যাননি। এবং তুমি যদি ধরো আজকে পলিটিক্যাল শুধু নয়, তুমি যদি জাস্ট ইনসিডেন্ট গুলো দেখো, এই হাতরাস, উন্নাও, হ্যানা ত্যানা, এখানে এত রকম ভুলভাল হয়েছে, ব্যাঙ্গালোরের স্ট্যাম্পিড, কোনো একটা তুমি এক্সাম্পল দেখাতে পারবে না যে সেইখানকার টপ মোস্ট লিডার চিফ মিনিস্টার গিয়ে স্পটে দাঁড়িয়েছে। সেটা আমার কাছে হচ্ছে কি, এখনো তার মধ্যে সেই সাহসটা আছে যে আমি মানুষের ভোটে এসছি এবং আমি মানুষের, এই যে গন্ডগোল হচ্ছে, গন্ডগোলের মধ্যে কিছু বিজেপি থাকতে পারে, সিপিএম থাকতে পারে, দাঙ্গাবাজ থাকতে পারে, হিন্দু মুসলিম করছে থাকতে পারে, সেই ঝামেলার মধ্যে সে গিয়ে দাঁড়িয়েছে and he has taken a stance regarding investment in। রাজনীতি শুধু নয় স্যার, আমরা দেখলাম একদম চুপ করে দিয়েছে, মানে পরিস্থিতি পুরো ঠান্ডা করে দিয়েছে। হতো না তো। আজকে তুমি যদি শুভেন্দু শুভেন্দু না গিয়ে যদি এটা ওই ওই দ্বিতীয় তৃতীয় শ্রেণীর লোকেদের মধ্যে ছেড়ে দিত, তুমি দেখতে এর মধ্যে আরো সেকেন্ডারি 7-8টা গন্ডগোল এর মধ্যে বেঁধে যেত, 7-8টা গন্ডগোল। এবং ইট ইজ এ ভেরি ডেলিকেট সিচুয়েশন। তোমরা বেশি খেয়াল করছো, আমি যেটুকু চোখে দেখতে, আমি প্লেন সিম্পল বলছি, সিচুয়েশনটা এতই একটা স্পর্শকাতর জায়গায় পৌঁছেছিল, আমি তো মেইন স্ট্রিম নিউজ মিডিয়াকে এটা নিয়ে কথা বলতেই দেখিনি। মানে কোন দিকে সাইড নেবে তারা বুঝতে পারছে বুঝতেই পারছে না, তারা বুঝতেই পারছে না। কি করবে। হ্যাঁ, তারা মাছ ভাত মাখার আগে দেখে নেয় ঝোলটা কোন দিকে যাচ্ছে। এই ঝোলটা যে কোন দিকে যাচ্ছে তারা বুঝতেই পারছে না। সুতরাং সেইটাকে আমি সদর্থক ভাবে দেখি। অর্থাৎ এখনো, এবং এটাই হচ্ছে কথা, ওর মধ্যে যে বিশ্বাসটা আছে এবং অধিকাংশ মানুষ যে ওকে বিশ্বাস করছে, এই যে সমস্ত সাইড ডিস্ট্রাকশন গুলো হচ্ছে, 3-4টে চ্যাং ব্যাং খুচরো পয়সা তাকে রাজ্যসভায় নিয়ে নিল, এই 3-4টে সেকেন্ড হ্যান্ড এমপি এমএলএ কে সেই তোমার ওই, হ্যাঁ, ওই যেরকম ধর্মতলায় বিক্রি করে না, রিজেক্ট গেঞ্জি, রিজেক্ট জামা, ফ্যাক্টরি সেকেন্ডস, সেই সেকেন্ড হ্যান্ড ফ্যাক্টরি, বাতিল করা মাল, এমপি এমএলএ যেগুলো ঘুরে বেড়াচ্ছে তাদের এদিক, এই জিনিসগুলো করে যেন সেই বিশ্বাসের জায়গাটাতে হাত না পড়ে। কারণ আলটিমেটলি তো লোকে এর একটা নেগেটিভ এফেক্ট বিজেপি এবং সেখান থেকে তো শুভেন্দুর ওপরে হবে।
এখনো সেটা হয়নি, কারণ এখনো মানুষ ওনাকে আলাদা করে দেখতে চাই। একটা খোলাখুলি সম্পর্ক আছে তার সঙ্গে, খোলাখুলি সম্পর্ক আছে বলেই ও যেতে পারছে। ধরো জিনিসটা যদি এখন সেই ঘোরালো পেঁচালো এগুলো হতে শুরু করে, ও মনে করে না এই তো আমার লোক এই করেছে, আমার ওই করেছে, ওইখানে গিয়ে করলে আমার চারটে চেলা চামুন্ডা সম্বন্ধে খারাপ খবর হবে, আমি পুলিশকে বদ মতলব দিয়ে রেখেছি, পুলিশ ওখানে গিয়ে নষ্টামো করছে। হি ডিড নট থিঙ্ক অ্যাবাউট অল দ্যাট। তো জিনিসটা যেন, তাহলে নাম্বার ওয়ান হচ্ছে ওর অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাটিটিউড, আর নাম্বার টু বলবো যে ঠিক আছে 2 মাস গেছে, ভেরিয়াস ডিপার্টমেন্ট ভেরিয়াস জিনিসগুলো সেটেল করছে, কিন্তু সেই দশপ্রহর রণধারিণীর মতো তো শুভেন্দু 10টা হাতে সব জায়গায় ঘুরতে পারবে না। হ্যাঁ, কিছু মনে করুন, আমি ফ্র্যাঙ্কলি একটা কথা বলছি, আমি তো হেলথের লোক, আমি এখনো চাইবো যে হেলথে একটা বিরাট টানাপোড়েন চলছে। একটা ধরনের স্কিম কার্ড ছিল, সেটা পাল্টে গিয়ে অন্য ধরনের স্কিম কার্ড আসছে। কিছু কিছু হাসপাতাল বলছে দূর বাবা, হাত ছেড়ে বাঁচা গেছে, আমরা এটা করছি না। কেউ বলছে কেউ নেব, কেউ বলছে নেব না, কেউ বলছে 5টা নেব, কেউ বলছে 50টা নেব। ভুগছে কে? মানুষ ভুগছে। তার মানে এই অনিশ্চয়তাটা দূর করতে গেলে আমার তো মানুষের সামনে মোটামুটি একটা গেম প্ল্যান দিতে হবে। আপনারা এই করুন, এখন এই ফর্ম ভর্তি হচ্ছে, আপনি 2 মাসের মধ্যে এই কার্ডটা পাবেন, আমরা আশা করছি অগাস্ট সেপ্টেম্বর থেকে এই ঝামেলাগুলো মিটে যাবে, না মিটলে এই নাম্বারে ফোন করুন। এই প্রসেসগুলো এখন সবই ঠিক, যে তুড়ি মেরে কোনো কাজই হয় না, আজকে এইটা ছিল কাল থেকে এইটা হয়ে গেল, হয় না। কিন্তু এই প্রসেসগুলো আউটলাইন হতে, হ্যাঁ, আবার কালকেই আমি দেখলাম শুভেন্দু এক জায়গায় বলছেন যারা আয়ুষ্মান পাবেন না তারা চিফ মিনিস্টার স্কিম পাবেন। ও, সেটাও একটা পজিটিভ জিনিস, কিন্তু সবকিছু যদি আলটিমেটলি শুভেন্দুর মুখ দিয়ে বেরোতে হয়, তাহলে মানে বাঙালি তো ঘর পোড়া গরু, তাহলে ওই পোস্ট আর ল্যাম্প পোস্টের গল্পটা যেন আবার ফিরে না আসে, এটাই ভয় হয় আর কি। কারণ আমরা বহুবার এই যে বাঙালি সেই হনুমানের সেই পুরোনো কথা আমাদের মনে চলে আসে। মনে চলে আসে যে দ্যাট শুড নট হ্যাপেন, মানে ও সাংঘাতিক। একটাই করতো, বাকি সব লেফট। হ্যাঁ, যে ও সবটাই করছে, সবটাই ঘুরে বেড়াচ্ছে, এবার অন্যরাও কিছু কাজকর্ম করুক। এই যে ইনভেস্টমেন্টের কথা বলছো, আমাদের ফাইন্যান্স মিনিস্টার এগিয়ে এসে অল ইন্ডিয়া লোকজনদের সঙ্গে বসে তারা কিছু ব্রেন স্টর্মিং করুক। হেলথ পলিসিও চিফ মিনিস্টার করবে, ফাইন্যান্স পলিসিও তার মুখ থেকে আসবে। ঠিক আছে, হি ইজ দ্য ফেস অফ দ্য গভর্নমেন্ট, কিন্তু মানে বিইং দ্য ফেস অফ দ্য গভর্নমেন্ট ইজ ওয়ান থিং, আর বাকিদেরও এখন বাকিরাও যদি সবসময় নাবালক হয়ে ঘুরে বেড়াতে চায়, দ্যাট ইজ নট এ গুড থিং। পরিবারের মধ্যে একটা সাবালক আর বাকি সবাই নাবালক, দ্যাট শুড নট হ্যাপেন। ঠিক আছে, আমি এখনো যা 2 মাস হয়েছে, আরো সময় যাক। আমরা পশ্চিম আলোচনা তো আমার সেরিব্রাল স্ট্রোক হলো, সেটা তো গভর্নমেন্টের ব্যবস্থার জন্য অপেক্ষা নাও করতে পারে। আপনারা মানুষের কাছে একটা সহজবোধ্য টাইম লাইন দিন, ঠিক। যে এইভাবে হতে চলেছে। আমার রাজ্যের এই মানুষগুলো যারা এই মোজামিলের মধ্যে বহু বছর ভুগেছে, তারা একটু আশ্বস্ত হোক যে হ্যাঁ কাজটা হবে, একটু সময় লাগবে, হতে হতে হয়তো মাস দুয়েক সময় লাগবে।